চলো আমরা পরের মধ্যে চলে আসি। তোমাদের যার যা প্রশ্ন করেছো সব উত্তর দেওয়ার আগে চেষ্টা করি। সবার প্রথম হচ্ছে টেট এবং পিটি এই দুটো বিষয় এক নয়। এক নয় এই অর্থে এদের সিলেবাসের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। ওকে, এবার টেট এবং পিটি সিলেবাসের যে পার্থক্য রয়েছে সেটা এক্ষুনি দেখাচ্ছে, তোমাদের দেখলেই বুঝতে পারবে। এই পার্থক্যগত দিক থেকে টেট এর সিলেবাস অনেক বড়, পড়তে হবে অনেক বেশি, কিন্তু পিটি সিলেবাসে অনেক কঠিন। পিটি সিলেবাস হচ্ছে কম্বাইন্ড লেভেলের সিলেবাস, অর্থাৎ পিটি সিলেবাসকে অনেক বেশি খুঁটিয়ে পড়তে হবে এবং সেটা গ্রামাটিক্যাল বেস, অনলি ফর গ্রামারই সেখানে আছে এবং সেটা লেভেলটা অনেকটাই কঠিন হবে। এটা পিএসসি কে অনুকরণ করে, পিএসসির পরীক্ষাকে অনুকরণ করে এই সিলেবাসটা বানানো হয়েছে। পিএসসি পরীক্ষার তোমরা যে স্কুলের জন্য চাকরি পেতে চলেছো বা পরীক্ষা দিচ্ছ সেটা হচ্ছে গিয়ে গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুল। আর একটা স্কুল আছে গভর্নমেন্ট স্কুল, জানো নিশ্চয়ই, গভর্নমেন্ট কলেজও আছে। সেইখানে যে রিক্রুটমেন্টটা সেটা এসএসসি করে না, সেটা করে পিএসসি। তো মূলত পিএসসি সেখানে 3টে লেভেলে পরীক্ষা নয়, সেইটাকেই কপি করা হয়েছে মূলত এখানে যে পিটি পরীক্ষা হবে। তো এই পিটি পরীক্ষার সিলেবাসটা শর্ট, সিলেবাসটা অল্প, কিন্তু এর সিলেবাসটা পড়তে হবে অনেক খুঁটিয়ে, বিষয়গুলো রয়েছে অনেকটাই কঠিন। ওকে, তাহলে এই দিক থেকে আমরা যদি টেটের সিলেবাসকে দেখি, তাহলে দেখো টেটের সিলেবাসের মধ্যে কম্প্রিহেনশন পার্ট থাকে এবং সেটা থাকে 15 নম্বর, দেখতেই পাচ্ছ তোমরা স্ক্রিনে। এবং এই 15 নম্বর এখানে কম্প্রিহেনশন পার্ট, এবং এই কম্প্রিহেনশন পার্টের পরবর্তী রয়েছে হচ্ছে পেডাগজি অফ ইংলিশ ডেভেলপ, পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, এখানে রয়েছে 15 নম্বরের পার্ট। অর্থাৎ টোটাল এখানে 15 15 30 নম্বরের পার্ট রয়েছে টেটের ক্ষেত্রে। এবং এই 30 নম্বরের পার্টে পেডাগজির মধ্যে আবার 9টা টপিক রয়েছে। ঠিক আছে, টপিকগুলো দেখতে পাচ্ছ, কারো যদি সিলেবাস দরকার হয় বলবে, আমি দিয়ে দেবো। এটা বেঙ্গলিতেও করে দিয়েছি আমি তোমাদের জন্যই। তাহলে এই সিলেবাসের এখানে টোটাল 9টা টপিক আছে। এই টপিকগুলো প্রত্যেকটাই পড়তে হবে, প্রত্যেকটা থেকেই একটা দুটো করে প্রশ্ন আসে। ঠিক আছে, এই টপিকগুলোর মধ্যে দেখো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাকুইজিশন আছে, প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ, রেমিডি টিচিং, টিচিং লার্নিং মেটেরিয়াল, ল্যাঙ্গুয়েজ স্কিলস, এভলিউশন, ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অফ রোল অফ গ্রামার ইত্যাদি, এরকম 9টা টপিক টোটাল রয়েছে এখানে। মিন্টু অধিকারী, ভিডিওটা অফ করো। তাহলে এই যে টোটাল টপিকগুলো রয়েছে, এই টপিকগুলো তোমাকে পড়তে হচ্ছে পুরোটাই। আর এইখানে দেখো কোন রকমের গ্রামারের কথা, গ্রামার এখানে থাকা উচিত নয়, কিন্তু এখানে গ্রামার বলে একটা টপিক দিয়েছে, কিন্তু গ্রামারের কোনো নির্দিষ্ট টপিক দেয়নি, বলছে গ্রামার অ্যান্ড ভার্বাল এবিলিটি। তাহলে এখানে নির্দিষ্ট কোনো টপিক না থাকা সত্ত্বেও যেহেতু গ্রামার কথাটা বলেছে, এই গ্রামার পোর্শনটা তোমার পিটি পরীক্ষার সঙ্গে মিল আছে, অর্থাৎ পিটি পরীক্ষাতেও এই জাতীয় গ্রামারই আছে। তবে পিটি পরীক্ষার গ্রামার এবং এই টেট পরীক্ষার গ্রামার এক নয়। টেট পরীক্ষার ক্ষেত্রে পার্টিকুলার কিছু গ্রামার তোমাকে করতে হবে, সেটা আমরা যারা অনেক বছর ধরে এই ফিল্ডে আছি তারা এখান থেকে বেশ কিছু টপিক যেগুলো আসে সেরকম কিছু টপিক তো আমাদেরকে করাতে পারি। আর নির্দিষ্ট কোনো গ্রামারের টপিক এখানে উল্লেখ করা নেই, অর্থাৎ এখানে গ্রামারটা কিছু বলার নেই। তবে যেহেতু পরীক্ষাটা ধরো আমরা মাধ্যমিক অবধি বা এইচএস সিলেবাস অবধি, আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সিলেবাস রয়েছে এইচএস অবধি, তাদের যা গ্রামারের টপিক সেগুলোর মধ্যে থেকেই থাকবে, তার বাইরে কিছু আর গ্রামারের হয় না। এটা গেল হচ্ছে গিয়ে টেটের সিলেবাস। এই টেটের সিলেবাস নিয়ে কারো কোনো প্রশ্ন? টেটের সিলেবাস নিয়ে স্যার কারো কোনো প্রশ্ন নেই? বলো, তাড়াতাড়ি স্যার বলো। হুম। স্যার বলছিলাম টেটের সিলেবাসে কি সায়েন্স আর আর্টস মানে দুটোর মধ্যে কি ডিফারেন্স আছে, সেটা মানে সায়েন্স? সেটা হচ্ছে, এটা কেবল ইংলিশ নিয়ে আমরা কথা বলছি, ইংলিশে কোনো সায়েন্সের বিষয় তো নেই। আর তুমি যে প্রশ্নটা করছো সেটা হচ্ছে আপার প্রাইমারি ক্ষেত্রে। আপার প্রাইমারি ক্ষেত্রে হয় তুমি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয় তাহলে তোমাকে সায়েন্স নিতে হবে, আর না হলে তুমি নেবে সোশ্যাল স্টাডিজ, সেটা আপার প্রাইমারি ক্ষেত্রে। আমরা ইংলিশ সিলেবাস নিয়ে কথা বলছি, ইংলিশ রিলেটেড কোনো প্রশ্ন থাকলে বলো। এবং ইংলিশের সিলেবাসে একটা খুব ভালো দিক আছে, সেটা হচ্ছে ইংলিশের প্রাইমারি, আপার প্রাইমারি, সিটেট 1, সিটেট 2 সব ক্ষেত্রে ইংলিশের সিলেবাস সেম টু সেম। অর্থাৎ তুমি যদি একটা পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নাও, তোমার সব কটা টেটের পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে, কোনোটাই আর তোমার বাদ যাবে না। অর্থাৎ ইংলিশের এই সুবিধাটা আছে, অন্য সাবজেক্টের ক্ষেত্রে নেই। অন্য সাবজেক্টের টপিকগুলো আলাদা আলাদা এবং সেটার পড়াশোনাটার লেভেলটাও আলাদা। ঠিক আছে, তো সেই জন্য
ইংলিশের এই সুবিধাটা আছে যে ক্ষেত্রে তুমি একটা বার ইংলিশে ভালোভাবে প্রিপারেশন নিলে প্রাইমারিতে নাও বা আপার প্রাইমারিতে নাও তোমার সব কটা টেটে কভার আপ হবে বিকজ সব কটা সিলেবাস সেম। শুধু তাই নয়, ত্রিপুরা এবং আসাম এদের যে সিলেবাস ইংলিশের সেটাও সেম অলমোস্ট। ফলে ত্রিপুরার যারা পড়াশোনা করে, আমার অনেক স্টুডেন্ট আছে যারা ত্রিপুরায় থাকে বা আসামে থাকে, তারাও কিন্তু সমান তাহলে আমার কাছে ইংলিশ পড়তে পারে বা পড়ে ব্যাচে, তার কারণ তাদের সিলেবাসটা সেম, কোনো অসুবিধা হয় না। অন্য সাবজেক্টে একটু এদিক ওদিক আছে, ইংলিশের ক্ষেত্রে কোনো সমস্যা কারোরই হবে না। আর কোনো প্রশ্ন নেই আশা করি টেট সম্পর্কে। নেক্সট, এবার চলে আসি পিটি। দেখো পিটি সিলেবাসটা এবার দেখতে পাচ্ছ। পিটিতে আমাদের টোটাল 7টা টপিক উল্লেখ করা আছে। যদিও জানো নিশ্চয়ই পশ্চিমবঙ্গ সরকার একবারে পুঙ্খানুপুঙ্খ সিলেবাস ফলো করে বলে তো মনে হয় না। তাহলে সেই ক্ষেত্রে 7টা টপিক আপাতত দেওয়া হয়েছে পিটি সিলেবাসে। এর মধ্যে আবার কিছু টপিক টেটের সঙ্গে কয়েকটা টপিকের মিল আছে, কিন্তু টেট এবং পিটি যদি কোথাও একসঙ্গে তুমি পড়তে চাও তাহলে তোমার কোনোটাই হবে না, দুটোই গুলিয়ে যাবে। তার কারণ টেটের কম্প্রিহেনশন আছে, এখানে নেই। টেটের পেডাগজিক্যাল ইস্যু আছে, অনেক অনেক টপিক আছে, 9টা টপিক আছে, এখানে একটাও নেই। কাজে তোমাকে টেট এবং পিটি আলাদাভাবেই রাখতে হবে। আর টেটের পড়ার যে ধাপ, যে কঠিন বিষয় রয়েছে, এটার যে বিষয় সেটা সম্পূর্ণ আলাদা। এখানে অনেক ডেপথ নলেজ অর্জন করতে হবে। এখানে প্রশ্নের ধরন এবং প্যাটার্নও আলাদা। তাই কোনো জায়গায় যদি তোমাকে টেট এবং পিটি একসঙ্গে পড়ায়, তুমি ভুল পথে এগোচ্ছ। তোমার কোনোটাই বেসিক্যালি হচ্ছে না, দুটো মিলেমিশে একাকার হয়ে যাবে, দুটো মিলে খিচুড়ি হয় সেটাই হবে। তাহলে দেখা যাচ্ছে যে টেট পিটি যদি, এবং পিটি পরীক্ষাটা একটা শিওর পরীক্ষা না, এটা হবে যে এরকম কোনো গ্যারান্টি নেই। এক্ষেত্রে টেটও হতে পারে, লেখা আছে দেখবে যে টেট অর পিটি। যদি পিটি হয় তো খুব ভালো, যেটা একমাত্র সাঁওতালি মিডিয়ামেই হয়েছিল। আর যদি টেট হয় টেটও হতে পারে। তো সেই জন্য পিটি পরীক্ষার জন্য প্রিপারেশন আলাদাভাবেই নিতে হবে, টেট পিটি যেহেতু এক নয় সেই ক্ষেত্রে। এবার এই পিটি পরীক্ষার ক্ষেত্রে যে সিলেবাসগুলো দেওয়া আছে সেক্ষেত্রে ধরো প্রথমে আছে ইডিওমেটিক এক্সপ্রেশন, ইডিয়মস রয়েছে এখানে। রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স, এর জন্য অনেক কিছু জানতে হবে। সেন্টেন্সটা দিয়ে মানে টপিকটা দিয়েছে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস, কিন্তু এর জন্য তোমাকে অনেক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আর্টিকেল প্রিপোজিশন সবকিছু জানতে হবে, তারপরেই তুমি রিঅ্যারেঞ্জমেন্ট করতে পারবে। কারণ রিঅ্যারেঞ্জমেন্ট মানে সেন্টেন্সকে সঠিকভাবে সাজাও। এই সাজানোর ক্ষেত্রে বা এরর কারেকশনের ক্ষেত্রে তুমি অনেকগুলো টপিক ভালোভাবে জানলে তবেই এটা করতে পারবে। এটা তো হঠাৎ করে করতে পারবে না। এই টপিকগুলো অনেকগুলো টপিকের মিশ্রণ, গ্রামারের অনেকগুলো টপিককে একসঙ্গে মিক্সড করে এই জাতীয় কোশ্চেন আসে। যে ক্ষেত্রে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স জানতে গেলে তোমাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই টপিকটা ভালো করে জেনে আসতে হবে, তবেই তুমি সেন্টেন্সকে সঠিকভাবে সাজাতে পারবে। তাহলে এখানে যা সিলেবাস দেওয়া হয়েছে এর বাইরেও তোমাকে অনেকগুলো টপিক পড়তে হবে। নেক্সট, অ্যাপ্রোপ্রিয়েট অফ ওয়ার্ডস। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস মানে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান আসতে পারে, সঠিক শব্দ বসাতে হতে পারে বা সঠিক শব্দ বেছে নিতে হতে পারে। কিন্তু এই টপিকটার ক্ষেত্রেও তোমার একই সমস্যা। এক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট অফ ওয়ার্ডস ভার্বের দিক থেকে হতে পারে, আর্টিকেল প্রিপোজিশন দিক থেকে হতে পারে, টেন্সের দিক থেকে হতে পারে, এবং বানান এর দিক থেকে হতে পারে। তার মানে অনেকগুলো দিক থেকে অ্যাপ্রোপ্রিয়েট অফ ওয়ার্ডস হতে পারে। তা তোমাকে খুঁজে বের করতে হবে যে অ্যাপ্রোপ্রিয়েট অফ ওয়ার্ড কোথা থেকে দিয়েছে। তার মানে এই অ্যাপ্রোপ্রিয়েট অফ ওয়ার্ডস এই টপিকটা থেকে তুমি প্রশ্ন উত্তর করতে গেলে তোমাকে টেন্স জানতে হবে, তোমাকে আর্টিকেল প্রিপোজিশন সম্পর্কে জ্ঞান রাখতে হবে, তোমাকে ভার্ব সম্পর্কে জ্ঞান রাখতে হবে। ভার্বের মধ্যে আবার ভাগ আছে অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব, মেইন ভার্ব, ফাইনিট ভার্ব, এগুলো জানো। এগুলো সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ দক্ষতা অর্জন করলেই তবে তুমি এই প্রশ্ন উত্তরগুলো পারবে। আর এক্ষেত্রে তো কোশ্চেনের অনেক বেশি কঠিন হয় বা হবে, কারণ তুমি 1911 টুয়েলভে পরীক্ষা দিতে চলেছো। কাজেই এর প্রশ্নের যে ধরন সেটা সম্পূর্ণ আলাদা। এটা কম্বাইন্ডের প্রশ্নের ধরন, যেটা ডাব্লিউবিসিএস বা অন্যান্য পরীক্ষা পিএসসি নিয়ে থাকে তাদের যে ধরন সেটা এখানে ফলো আপ হবে। নেক্সট চলে আসছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে আবার 3টে টপিক দিয়ে দিয়েছে। তার মধ্যে একটি রয়েছে প্রিপোজিশন, আর্টিকেল অ্যান্ড ফর্ম অফ ভার্বস, অর্থাৎ ভার্বের সঠিক ফর্ম বসাও। এরপর হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এটা তুলনামূলকভাবে একটি সোজা টপিক। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়তে হবে, মানে এক কথায় প্রকাশ। নেক্সট হচ্ছে কারেক্ট দ্য সেন্টেন্স, তার মানে এরর কারেকশন। একটু আগে আমি বলে দিয়েছি যে এরর কারেকশন করতে গেলে তোমাকে অনেকগুলো টপিক সম্পর্কে জ্ঞান রাখতে হবে, তবেই তুমি এরর কারেকশন পারবে। ঠিক আছে? তাহলে তোমাদের মোটামুটিভাবে আমি পিটি এবং টেটের সিলেবাসের পার্থক্যটা বুঝিয়ে দিলাম যারা যারা প্রশ্ন করেছো তাদের জন্য। এনি কোশ্চেন? না এ- স্যার। বলছিলাম স্যার, আপনি বললেন যে
পিটি এবং টেট, হ্যাঁ, যে কোনো একটা হতে পারে, এখন কোনটা হবে সেটার ঠিক নেই। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি পিটি যদি হয় তো সেই সিলেবাস অনুযায়ী হবে, আর যদি টেট হয় তাহলে ধরুন যারা সায়েন্সের স্টুডেন্ট তাদেরকে কি তাদের দিতে হচ্ছে কি সোশ্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স। সায়েন্স ম্যাথমেটিক্সে ব্যাকগ্রাউন্ড হলে ম্যাথামেটিক্স নিতে হবে, কিন্তু আর তোমার যদি প্রশ্নটা আপার প্রাইমারি ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, মানে 9 to 12 এর মধ্যে ব্যাপারটা প্রযোজ্য নয়, তাই তো? 9 to 12 এর ক্ষেত্রে প্রত্যেককেই ম্যাথ করতে হবে। 9 to 12 এর ক্ষেত্রে 3টে সাবজেক্ট দেওয়া হয়েছে, মানে পিটি পরীক্ষা যেটাকে বলছো, প্রিলিমিনারি হুম, টেস্ট। সেক্ষেত্রে দেওয়া হুম। হচ্ছে ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জিকে এবং ম্যাথামেটিক্স। এই 3টে টপিক তোমাকে পাস করে আসতে হবে, অর্থাৎ ইংলিশ কম্পালসারি পেপার। তুমি যে পরীক্ষা দিতে যাও না কেন ইংলিশ তোমাকে পড়তেই হবে। ওকে ঠিক আছে স্যার। ওকে। ম্যাথামেটিক্সটা আচ্ছা, ওইটা বললেন না আপার ডেসক্রিপটিভের প্রাইমারি ব্যাপারটা ক্ষেত্রে কি? যদি তোমার ম্যাথ, তো যদি তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড না থাকে তোমার ম্যাথ হ্যাঁ, পড়ার দরকার নেই, তুমি সোশ্যাল স্টাডিজ পড়বে। আই থিঙ্ক আর কোনো কোশ্চেন নেই। এবার আসি, আরেকজন একটু প্রশ্ন করেছিল হ্যালো স্যার। যে, শুনবো দাঁড়া, একটা প্রশ্ন উত্তর দিইনি, তারপর শুনবো, তারপর পড়াবো। একজন প্রশ্ন করেছিল স্যার কম্পালসারি ইংলিশ এবং কম্পালসারি বেঙ্গলি, এরপরে এই পিটি পরীক্ষা যদি হয় তাহলে কম্পালসারি ইংলিশ এবং বেঙ্গলি হবেই। এই কম্পালসারি ইংলিশ এবং বেঙ্গলির ক্ষেত্রে 50 নম্বর বেঙ্গলি, 50 নম্বর ইংলিশ। এবার এই 50 নম্বর যে ইংলিশ, এটা হচ্ছে ডেসক্রিপটিভ ইংলিশ। তার মানে এক্ষেত্রে কি থাকে, সাধারণত যে বিষয়গুলো পিএসসি তে থাকে সেগুলো হলো যে সেক্ষেত্রে এসে থাকবে, দ্যাট মিনস প্যারাগ্রাফ থাকবে। এক্ষেত্রে একটা ট্রান্সলেশনও থাকে পিএসসির পরীক্ষণের ক্ষেত্রে, কিন্তু ডেসক্রিপটিভে লেটার থাকবে, প্যারাগ্রাফ থাকবে, এই দুটো, এবং রিপোর্ট থাকবে। এই 3টে বিষয় কমন বিষয়। এই 3টে বিষয়ের মধ্যে 3টেই থাকে, কিন্তু সময়টা খুব কম থাকে, 1 ঘন্টা সময় থাকে, এবং 3টে টপিকে লিখতে হয়। ঠিক আছে, তো এই পরীক্ষাটা দেওয়াটাও কঠিন। এটা হয়তো কোয়ালিফাইং ইন নেচার হবে। কোয়ালিফাইং ইন নেচার মানে এক্ষেত্রে একটা কোয়ালিফাইং মার্কস সরকার বা বোর্ড নির্ধারণ করে দেবে, তোমাকে সেটা পেতেই হবে। তুমি সেটা না পেলে তোমাকে ডিসকোয়ালিফাইড ধরা হবে এবং তোমাকে আর কোনো খাতা মানে পাস করানো হবে না। তো এইটাও খুব ইম্পর্টেন্ট একটি বিষয়, এবং এর যে প্রিপারেশন সেটাও সম্পূর্ণ আলাদাভাবেই ডেসক্রিপটিভ প্রিপারেশনটা নিতে হবে। এবার অনেকে প্রশ্ন করবে যে স্যার তাহলে ইংলিশটাকে 3টে আলাদাভাবে পড়তে হবে? যদি ভালো করে প্রিপারেশন নিতে চাও তো আলাদাভাবেই পড়তে হবে, অন্য কোনো উপায় নেই। 3টে নয়, দুটো আলাদাভাবে পড়তে হবে। একটা পিটির প্রিপারেশন নিলেই সেক্ষেত্রে ডেসক্রিপটিভ প্লাস পিটি দুটোই ইনক্লুডেড থাকে, কারণ পিটি মানেই তো ডেসক্রিপটিভ এবং পিটি দুটোই রয়েছে। আর টেট প্রিপারেশন নিলে সম্পূর্ণ টেট, সেক্ষেত্রে শুধু টেটের বিষয়গুলোই পড়ানো হয়, বা টেটের যে টপিকগুলো সেগুলোই পড়তে হবে। ঠিক আছে, ওকে, চলো। এবার তোমাদের খুব কম সংখ্যক, মানে এই প্রথম ডেমো ক্লাসে এত কম সংখ্যক স্টুডেন্টকে পড়াচ্ছি, তো এই যে কজন রয়েছো তাদের জন্য আমি একটা টপিকের ছোট্ট একটা টপিক, মানে একটা টপিকের একটা সামান্য পার্ট একটুখানি পড়াবো, এবং এই হ্যালো। টপিকটা আমি শুনবো। এই টপিকটা আমরা পিটি এবং টেট এই দুটোর একটা কমন টপিক আমি নিয়ে নিচ্ছি, যাতে যারা যারা এখানে পিটি দেবে তাদেরও কাজে লাগে, যারা টেট দেবে শুধুমাত্র তাদেরও কাজে লাগে, আর যারা টেট পিটি উভয় দেবে তাদেরও কাজে লাগবে। অর্থাৎ এমন একটি কমন টপিক আমি নিচ্ছি, সেটা ধরো প্রিপোজিশন। এই টপিকটা একটা কমন টপিক, এটা টেটের ক্ষেত্রেও আসে, এটা পিটির ক্ষেত্রেও তো দিয়েই দিয়েছে সিলেবাসে। তাহলে টেট এবং পিটির একটি কমন টপিক হচ্ছে গিয়ে এই প্রিপোজিশনটা নিয়ে তোমাদেরকে সামান্য একটু আজকে পড়াবো। ঠিক আছে, বলো কি একটা প্রশ্ন করতে গেছিলে, পড়াবো। বলছি আমরা কি স্যার টেটের ব্যাচ চলছে? 9 নম্বর ব্যাচ চলছে, এই নিয়ে। শুধু ব্যাচ নয়, 9 নম্বর ব্যাচ, কতগুলো পড়াচ্ছে সেটা বুঝে নাও। হ্যালো স্যার। বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। স্যার স্যার অক্টোবর থেকে কি পিটি ক্লাস শুরু হবে? হ্যাঁ, পিটি টেট দুটোই শুরু হবে, পিটিও আছে টেট আছে, দুটোই শুরু হবে। আমি বলছি স্যার পিটির সঙ্গে ওই ডেসক্রিপটিভ ইংলিশটা থাকবে না আলাদা ওটা? পিটির জন্য ওটা থাকবে, পিটির সঙ্গে ডেসক্রিপটিভ, টেটে তো ডেসক্রিপটিভ বলে কিছু নেই। ওকে আর স্যার প্রশ্ন নেই তো?
স্যার বলছি যে এক একটা ব্যাচ মানে কদিন মানে কমাস পড়ান, মানে এক একটা ব্যাচের লেন্থ দেখো কমাস অবধি টেটের হয়? যে ব্যাচগুলো রয়েছে, ভালো প্রশ্ন করেছো, টেটের ব্যাচগুলো প্রত্যেকটাই 6 মান্থ। দ্যাট মিনস ওটা আমি আমি যে লক্ষ্যমাত্রা রেখে পড়াচ্ছি, কারণ তোমরা তো পেড ক্লাস করো, লক্ষ্যমাত্রাটা হচ্ছে যে আমাদের 31শে মার্চের পরে পরীক্ষা হবে বা তার মধ্যে নোটিফিকেশন দেওয়া হবে, এটা আমরা ধরে নিচ্ছি, সেই অনুসারেই পড়াচ্ছি। দ্যাট মিনস এই ব্যাচগুলো সব মার্চের মধ্যে শেষ হয়ে যাবে, যে সিলেবাস দেওয়া আছে ওখানে সেটা শেষ হবে। এবং আমি যেভাবে পড়াই ঠিক আছে, এই প্রশ্নটা যখন করলে একটু দেখিয়ে দিই, এক মিনিট লাগবে, জাস্ট প্রশ্ন যখন করলে দেখিয়ে দিই। আমি যেভাবে পড়াই, আমি আগে থেকে একটা রুটিন দিয়ে দিই, প্রত্যেকটা ক্লাসের রুটিন আমি দিয়ে দিই, যে 1 নম্বর ক্লাসে কি হবে, 2 নম্বর ক্লাসে কি হবে। কারণ তোমরা তো প্রত্যেকেই পেড ক্লাস করছো এবং অনলাইনে ক্লাস করে যথেষ্ট কষ্ট করে করো, এটা আমি জানি। তো এখানে পুরো একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে যে কোন ক্লাসে কি পড়ানো হবে, তুমি সেটা আগে থেকেই জেনে যাবে এবং তার নোটপত্র তুমি আগে থেকেই পেয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ দুটোই তোমার কাছে ক্লিয়ার থাকবে। দেখো এখানে একটা রুটিন দেখতে পাচ্ছ, প্রত্যেকেই দেখতে পাচ্ছ, যারা আগে ডেমো ক্লাস করেছে তারা হয়তো জানে। এই রুটিন অনুসারে দেখো কি লেখা আছে, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 করে লেখা আছে। তাহলে ক্লাস 1-এ কি ডিসকাশন হবে, সিলেবাস এন্ড ইন্ট্রোডাকশন ক্লাস। ক্লাস 1 মানে এইটা হবে। ক্লাস 2 মানে কি হবে, দেখো এখানে টেন্স দিয়ে শুরু করা আছে, যেহেতু এটা এটা টেটের সিলেবাস, তাই টেট অনুসারে প্রথমে টেন্স দিয়ে শুরু হয়। কেন টেন্স দিয়ে শুরু হয়, কারণ টেন্সটার বেস তৈরি না হলে অন্য অন্য অনেক টপিক তারা বুঝতে পারে না স্টুডেন্ট। যেমন ধরো ভয়েস চেঞ্জ, ন্যারেশন, এই টপিকগুলো সব টেন্সের উপরে নির্ভর করেই তৈরি, এটা তোমরা ভালো করেই জানো। তাহলে সেই হিসাবে এই বিষয়গুলো না জানলে সে ওই বিষয়গুলো বোঝানো যাবে না। এই জন্য তাদের প্রথমে শুরুই হয় টেন্স দিয়ে। তাহলে 1 নম্বর ক্লাস মানে হচ্ছে গিয়ে টেন্সে, 2 নম্বর ক্লাস মানে প্রেজেন্ট টেন্স, 3 নম্বর ক্লাস মানে পাস্ট, এরকম ভাবে প্রত্যেকটা ক্লাস সাজানো আছে। 5 নম্বর ক্লাস মানে কম্পোজিশন হবে এবং তার সঙ্গে পরীক্ষা হবে। প্রত্যেক 5 নম্বর ক্লাস মানেই মক টেস্ট দিতে হবে তোমাকে, ওএমআর শিট বেসড মক টেস্ট। কিরকম ফর্মুলাটা, 1 থেকে 5 নম্বর ক্লাস অব্দি যে যে টপিক পড়ানো হয়েছে, 5 নম্বর ক্লাসে গিয়ে তুমি সেই টপিকের উপরে পরীক্ষা দেবে। এবং এখানে লেখা আছে দেখো, ফুল মার্কস কত, অবটেন মার্কস কত, তুমি কত পেয়েছো সেটাও তুমি লিখবে, কততে পরীক্ষা হচ্ছে সেটাও তুমিই লিখবে। আবার এরকম ভাবে 10 নম্বর ক্লাসে গিয়ে 10টা টপিক নিয়ে পরীক্ষা হবে, অর্থাৎ সেক্ষেত্রেও তোমাকে পরীক্ষা দিতে হবে। আবার 15 নম্বর ক্লাসে গিয়ে 15টা টপিক নিয়ে পরীক্ষা হবে। তাহলে কি হলো, যখন তুমি 15 নম্বর ক্লাসে গিয়ে পরীক্ষাটা দেবে, দ্যাট মিনস তোমার প্রথম 10টা টপিক রিভিশন হচ্ছে, পরের 5টা টপিক পড়া হচ্ছে, অর্থাৎ তোমার রিভিশন এবং পড়া একই সঙ্গে চলবে। আমি এই ফর্মুলাতেই পড়াই। ঠিক আছে, এতে তুমি নিট অ্যান্ড ক্লিন থাকবে যে স্যার কোন ক্লাসে কোন টপিক করাবে, আর আমিও জানি যে কোন ক্লাসে কোন টপিক আমাকে করাতে হবে। উভয় পক্ষের ক্ষেত্রেই সুবিধা, তাই রুটিন আমি বানিয়ে দিয়েছি। এক্ষেত্রে 6 মাসের রুটিন এখানে করে দেওয়া আছে। ঠিক আছে, এবং পুরো টেটের রুটিন, যেহেতু এটা টেটের পুরো সিলেবাস পুঙ্খানুপুঙ্খভাবে মেনটেন করা আছে এখানে, বোথ গ্রামার অ্যান্ড পেডাগজি, সব কটা টপিক আছে এবং টপিকও সাজানো হয়েছে খুব সুন্দরভাবে। দেখো একটা করে গ্রামার ক্লাস, একটা করে পেডাগজি ক্লাস আছে, উপরে আছে ন্যারেশন ক্লাস, পরেরটা আছে ল্যাঙ্গুয়েজ স্কিলস, দ্যাট মিনস এটা পেডাগজি ক্লাস। পরেরটা আছে আর্টিকেল ক্লাস, পরেরটা আছে ইভলিউশন অফ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, মানে এটা পেডাগজি ক্লাস। একটা গ্রামার ক্লাস হচ্ছে, একটা আছে পেডাগজি ক্লাস, এবং প্রত্যেক 5 নম্বর ক্লাস মানেই তোমাকে দিতে হচ্ছে মক টেস্ট। এই ফর্মুলা আমি পড়াই, প্রশ্ন করলে বলে আমি বিষয়টা দেখিয়ে দিলাম। এবার সরাসরি আমরা আজকে ডেমো ক্লাসে যাব। ঠিক আছে, চলো। তাহলে স্যার বলছি পিটির জন্য এখন কি ভর্তি হচ্ছে? হ্যাঁ, এখন থেকে ভর্তি হতে পারবে, নেক্সট মান্থে ক্লাস শুরু হবে, মানে এই মাসেই ক্লাস শুরু হবে, এই মাসের 15 তারিখের পর থেকে অথবা পুজোর পর থেকে। মানে পিটির এখনো কোনো নতুন ব্যাচ শুরু হয়নি, তাই পেটের তো? যে ওটা ব্যাচগুলো আছে সেগুলোতে নেওয়া হবে না, সেগুলো অলরেডি রানিং, অনেকগুলো ক্লাস হয়ে গেছে, ওগুলোতে গিয়ে মানে তুমিও বুঝতে পারবে না এবং যে পড়াচ্ছে তার পক্ষে অসুবিধা হবে। আর তাহলে পিটিটাও 6 মান্থেই হবে কি? সব না, পিটিটা দেখো 6 মান্থ না, ওটা 4 মান্থের একটা রুটিন দেওয়া হবে। পিটি তো এখনো কনফার্ম না কবে পরীক্ষা হয়, মোটামুটি 6 মান্থ সময় তোমাকে দিতেই হবে সিলেবাস শেষ করতে গেলে। পিটির আরেকটু সময় লাগবে, ডেসক্রিপটিভ এবং পিটি একসঙ্গে আছে, তাই ডেসক্রিপটিভ এবং পিটি একসঙ্গে করতে গেলে মিনিমাম 8 মাস, মানে 7 থেকে 8 মাস সময় লাগে, একদিন করে ক্লাস করিয়ে, মানে প্রতি সপ্তাহে একটা করে ক্লাস। এবার যদি দেখা যায় দুম করে পরীক্ষার ডেট ঘোষণা হয়েছে বা ফর্ম ফিল আপ শুরু হয়েছে, তখন নিশ্চয়ই সপ্তাহে একদিন করে ক্লাস থাকবে না, তখন ক্লাসের সংখ্যাটা বাড়ানো হবে যাতে সিলেবাসটা শেষ করে দেওয়া যায় এবং তোমাকে তৈরি করে দেওয়া যায় পরীক্ষার জন্য। ওকে, থ্যাংক ইউ। ওকে, চলো। স্যার
বলো বলো, আমরা পড়ার মধ্যে চলে এসেছি, পড়াবো এবার। বলো, তুমি বলো, শুনছি। রেকর্ডিং ক্লাস পাবে, রেকর্ডিং ক্লাসে দেখে নিও, রেকর্ডিং দেবো এটা। আমরা চলে আসি পড়ার মধ্যে। যারা এর আগে ক্লাস করেছো, ডেমো ক্লাস, তারা হয়তো এই ক্লাসটা করে থাকলে করতে পারো। আমরা এই ক্লাসটা করাচ্ছি এই কারণে যেহেতু এই টপিকটা কমন টপিক আছে কিসের, পিটি এবং টেট উভয় সিলেবাসের ক্ষেত্রে। আমরা আজকে শেখা হচ্ছে প্রিপজিশন, অল্প একটু ক্লাস করাবো। এবার এই প্রিপজিশনের ক্ষেত্রে আমাকে সবার আগে বলো তো যে প্রিপজিশন কাকে বলে, কেউ একজন বলো। কেউ বলবো একজন বলো, ভুল বলে কোনো অসুবিধা নেই। বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। স্যার প্রিপোজিশন পি কথা তো পূর্বে আর পজিশন কথা অবস্থা আদের পূর্বের অবস্থা। হ্যাঁ, বেশ, তো ভালো বলেছে। এই প্রি কথার মানে হচ্ছে গিয়ে পূর্বে, মানে আগে, আর পজিশন মানে হচ্ছে স্থান, অর্থাৎ জায়গা। কিন্তু কে, যে সমস্ত শব্দ আগে বসবে, কার আগে বসবে, ও বলে দিয়েছে পজিশন মানে স্থান, প্রি মানে আগে, কিন্তু কে আগে বসবে আর কার আগে বসবে এটা বলেনি। এটা হলো যে সমস্ত শব্দ নাউন, প্রোনাউন এবং নাউন ইকুইভ্যালেন্ট। মনে রাখো, আমি কিন্তু কম্পিটিটিভের জন্য যেটুকু দরকার সেটুকুই পড়াবো। তাহলে যে সমস্ত শব্দ নাউন, প্রোনাউন এবং নাউন ইকুইভ্যালেন্ট এই তিনটে শব্দের আগে বসবে এবং বাক্যের অন্য অন্য অংশের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করবে, তাদেরকে আমরা বলি প্রিপজিশন। কিরকম, একটা এক্সাম্পল দিই। ধরো বললাম দ্য বুক ইজ অন দ্য টেবিল। একটা সেন্টেন্স বললাম। এক্ষেত্রে তোমরা প্রত্যেকেই জানো যে এই অন কথাটা অবশ্যই এখানে প্রিপজিশন, ঠিক আছে। তাহলে কি হলো, এই শব্দটা প্রিপজিশন। কেন প্রিপজিশন এটা হলো, তার কারণ এটা নাউন, প্রোনাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট কোনো শব্দের আগে বসেছে এবং বাক্যের অন্য অন্য অংশের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করেছে। কিরকম সম্পর্ক, দেখো বলেছে দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটা হচ্ছে টেবিলের উপরে, তার মানে দ্য টেবিল এটা কিন্তু একটা নাউন, ঠিক আছে। এইবার অনটা বসেছে ঠিক নাউনের আগে। এবার কি করেছে, অনটা একটা সম্পর্ক স্থাপন করেছে কার সঙ্গে, এই বইয়ের সঙ্গে একটা সম্পর্ক আছে, কারণ বইটা যে টেবিলের উপরে সেটা আমরা এই অন শব্দটা দ্বারাই বুঝতে পারছি। তার মানে এই অন যে শব্দটা আমরা পেলাম, এই অনটা বেসিক্যালি কি করেছে, নাউন, এবং এক্ষেত্রে নাউনের আগে বসেছে এবং নাউনের আগে বসে একটা সম্পর্ক স্থাপন করেছে। দেখতে পাচ্ছ স্ক্রিনে যে এই শব্দটা যেটা করেছে সেটা হচ্ছে গিয়ে টেবিলের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করেছে, আবার এই যে বই, বুক, এর সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করেছে। তার জন্যই একে আমরা বলছি প্রিপজিশন, ঠিক আছে। তাহলে আমি তিনটে কথা বলেছি। একটা কথা বলেছি যে এটা নাউনের আগে বসতে পারে এবং বাক্যের অন্য অন্য অংশের সাথে সম্পর্ক স্থাপন করতে পারে। এক্সাম্পল দিয়ে দিলাম, এটা নাউনের আগে বসছে কারণ টেবিলটা একটা নাম, তাই তার আগে বসছে। এটা একটা মেটেরিয়াল নাম, জানো নিশ্চয়ই। তো টেবিলের আগে বসছে তাই একটা সম্পর্ক স্থাপন করেছে। এবার বলেছি প্রোনাউনের আগে বসবে, প্রোনাউনের আগে বসেও একটা সম্পর্ক স্থাপন করবে, ঠিক আছে। ধরো যদি আমি একটা এক্সাম্পল দিই, লিখলাম হোয়াট ডু ইউ থিঙ্ক অফ হিম, তুমি তার সম্পর্কে কি ভাবছো, একটা সেন্টেন্স লিখলাম। ধরো হোয়াট ডু ইউ থিঙ্ক অফ হিম, তুমি তার সম্পর্কে কি ভাবছো। দেখো এই সেন্টেন্সটার ক্ষেত্রেও এই হিম এটা কি, অবশ্যই প্রোনাউন, তার কারণ নাউনের পরিবর্তে যেটা বসে তাকে আমরা প্রোনাউন বলি। তাহলে হিমটা হচ্ছে প্রোনাউন এবং এই হিমের আগে যেটা বসছে সেটা কে, সেটা হচ্ছে কি অফ। অফ অফ হচ্ছে কি প্রিপজিশন, তার কারণ এটাও প্রোনাউনের আগে বসছে এবং প্রোনাউনের আগে বসে অফ হিম মানে, অফ মানে এর। হোয়াট ডু ইউ থিঙ্ক অফ হিম, তুমি তার সম্পর্কে কি ভাবছো, তার মানে এর, তার র এর অর্থে ব্যবহৃত হয়েছে অফ। তার মানে এই অফটা তোমার সঙ্গে, মানে ইউ এবং হিম, এই দুটোর মধ্যে একটা সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে হেল্প করছে বা সাহায্য করছে। মানে যে ইউ এবং হিম দুটোর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করছে। তার মানে আমরা একটু আগে যে সংজ্ঞা দিয়েছিলাম যে যে সমস্ত শব্দ নাউন, প্রোনাউন অথবা নাউন ইকুইভ্যালেন্টের আগে বসে সম্পর্ক স্থাপন করবে বাক্যের অন্য অন্য ওয়ার্ডের সঙ্গে, তাহলে সেই ক্ষেত্রে এটাও সার্থক। তার মানে অফটা একটা প্রোনাউন। 3 নম্বর এক্সাম্পল দেবো আমরা, এটা 2 নম্বর দিয়ে দিই।
1 নাউনের এক্সাম্পল দিয়েছি, 2 প্রোনাউনের এক্সাম্পল দিয়েছি, 3 নাউন ইকুইভ্যালেন্ট শব্দের এক্সাম্পল দেব। এবং এটা খুব ইম্পর্টেন্ট, নাউন ইকুইভ্যালেন্ট ব্যাপারটা কি, এটা অনেক বইয়েই থাকে না, একটু ভালো করে দেখে নাও। ঠিক আছে, ধরো আমি লিখলাম she is skilled, she is skilled in সুইমিং, সে হচ্ছে সুইমিং এ খুব পারদর্শী, একটা সেন্টেন্স দেখলাম। তাহলে দেখো এই যে সুইমিং এ খুব পারদর্শী, এই একটা সেন্টেন্স লিখেছি, এই সেন্টেন্সটার মধ্যে ইনটা হচ্ছে গিয়ে প্রিপজিশন, এটা আমরা জানি। কিন্তু এই যে সুইমিং শব্দটা, সুইমিং শব্দটা কি, এটা নাউন নয়, নাউন ইকুইভ্যালেন্ট, নাউনের মতো কিন্তু নাউন নয়, কারণ আইন যে যুক্ত আছে। এটা কি বলতো, কেউ একজন বলতে পারবে? এই সেন্টেন্সে হ্যাঁ স্যার। সুইমিংটা কোন পার্টস অফ স্পিচ? হ্যাঁ স্যার, জিরান। জেরান। কেন জেরান কাকে বলে? ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম যখন নাউন হিসেবে কাজ করে তখন তাকে জিরান ভেরি গুড, বলে। একদম এটা জানা উচিত, এবং এটা অনেক জিরান, পরীক্ষায় জিরান। আসে, ইন্টারভিউতেও আসে অনেক। তাহলে এই সুইম মানে কি, সাঁতার কাটা, এটা একটা ভার্ব, এর সঙ্গে আইনজি যুক্ত হয়েছে কিন্তু এটার ভার্ব নেই, এটা একটা নাউনের মতো কাজ করছে কিন্তু এটা নাউনও নয়, তখন আমরা এটাকে বলি জেরান, এটা একটা জেরান। তার মানে এটা নাউন ইকুইভ্যালেন্ট, নাউনের মতো বাট নাউন নয়, একে আমরা বলছি জেরান। জেরান সম্পর্কে আরো ব্যাখ্যা দিতে হবে, জেরান ক্লাস করার নিশ্চয়ই দেব। তাহলে সেইটা শুধু জেনে রাখো, এটা নাউন ইকুইভ্যালেন্ট এক্ষেত্রে। তাহলে যেহেতু নাউন ইকুইভ্যালেন্ট, তার আগে ইন বসেছে, তার মানে এটা কি, এটা একটা প্রিপজিশন। তাহলে আমরা প্রথমেই সংজ্ঞাতে বলেছিলাম যে যে সমস্ত শব্দ নাউন, প্রোনাউন এবং নাউন ইকুইভ্যালেন্টের আগে বসবে তাদেরকে আমরা বলি প্রিপজিশন। তাহলে আমরা 3টে এক্সাম্পল দিয়ে এই বিষয়টাকে তোমাদেরকে আশা করি বোঝাতে পেরেছি। এইটুকুর মধ্যে কোনো অসুবিধা কারণ? এনি কোয়েশ্চেন ফ্রম এনিওয়ান? কেউ কোনো প্রশ্ন করবে? বেশ, কেউ কোনো প্রশ্ন করবে না। আচ্ছা, বুঝতে পারছো? একজন একটু বলো, বুঝতে পারছো এটা তো বলো। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বুঝতে পারছি। ভালো লাগছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো এবার আমাদের কম্পিটিটিভ পরীক্ষা যেটা লাগে, এবার প্রিপোজিশন সম্পর্কে অনেক কিছু আছে, কোথায় ইন বসে, কোথায় অ্যাড বসে, কোথায় অফ বসে, এগুলো নোটে পেয়ে যাবে। যদি কেউ নোট চাও বলবে, আমি নোটটাও দিয়ে দেবো এমনিতেই। বা যারা ইএমএস গ্রুপে আছো, শান্তনু স্যার আছেন ওখানে, দেওয়া আছে ওনার কাছে প্রিপোজিশনের নোট, ওর নোটটা চাইবে, একটা 23 পাতার নোট আছে, বাংলায় ব্যাখ্যা করে দেওয়া আছে, বলবে নোট দিয়ে দেবে তোমাদের। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে এই যে প্রিপোজিশন, এই প্রিপোজিশনের কোথায় ইন বসে, অ্যাড বসে ইত্যাদি ওই নোটের মধ্যে লেখা আছে, ওটা নিয়ে আমি বলছি না, কারণ ওটা বাচ্চাদের বিষয়, ওটা আসে না খুব একটা, কম্পিটিটিভ পরীক্ষা আসবে না, খুব একটা কাজেও লাগবে না, কিন্তু জানতে হবে, ওটা বেসিক, বেসিক জিনিসটা তো জানতেই হয়। এবার আমাদের কম্পিটিটিভে যেটুকু জানতে হবে যে প্রিপোজিশন ক রকম, কত ধরনের প্রিপোজিশন আছে বেসিক্যালি। সাধারণত আমাদের প্রিপোজিশনের ফাংশন অনুসারে বা প্রিপোজিশন যে বসে, এই প্রিপোজিশনের ফাংশন অনুসারে প্রিপোজিশনকে আমরা যে কয় ভাগে ভাগ করি সেগুলো হলো, সবার প্রথমে হচ্ছে সিম্পল প্রিপোজিশন। সিম্পল সিম্পল প্রিপোজিশন, এই সিম্পল প্রিপোজিশন কি, যে সমস্ত প্রিপোজিশনগুলো আমরা নর্মালি ব্যবহার করি, কিরকম সিম্পল, সাধারণ অর্থে ব্যবহার করি, যেমন ধরো অ্যাট, ইন, একটু আগে বললাম অফ, অন, অন। এগুলো সবকটাই সিম্পল প্রিপোজিশন। ঠিক আছে, নেক্সট আস্তে আস্তে জটিলতার দিকে যাব। 2, আমরা দ্বিতীয় যে ভাগ করছি একে আমরা বলছি ডবল, ডবল প্রিপোজিশন। প্রথমে বলছি সিম্পল প্রিপোজিশন এবং তারপরে বলছি ডবল প্রিপোজিশন। কেন ডবল একটু পরে জানতে পারবে। ইনটু। বাহ, ও তো জানে, আগে ক্লাস করেছিলে? হ্যাঁ স্যার, প্রথম। বাহ, তাহলে তো জানো তুমি। এবার আমরা আর লিখলাম না, কমা দিলাম, একে বলছি আমরা ডবল প্রিপোজিশন। কিরকম, যখন দুটো প্রিপোজিশন, দুটো সিম্পল প্রিপোজিশন, এটা বলে নিতে হবে, দুটো সিম্পল প্রিপোজিশন একসঙ্গে যুক্ত হয়ে একটা প্রিপোজিশনের মতোই আচরণ করবে, তখন আমরা তাকে বলবো ডবল প্রিপোজিশন। কিরকম, বললাম ইন, এটা একটা প্রিপোজিশন, টু, এটা একটা প্রিপোজিশন, কিন্তু এই দুটো একসঙ্গে যুক্ত হয়ে
আলাদা প্রিপোজিশন হিসেবে আর কাজ করলো না, এটা একটা প্রিপোজিশন হিসেবেই কাজ করলো, তখন একে আমরা বলি ডবল প্রিপোজিশন। বললাম উইথ, বললাম আউট, তাহলে দুটো প্রিপোজিশন একসঙ্গে যুক্ত হয়ে একটা প্রিপোজিশন মতো আচরণ করছে, তাই একে আমরা বলছি ডবল প্রিপোজিশন। ঠিক আছে, চলো 3 নম্বর। উইথিন। এরপরে আসছি কম্পাউন্ড প্রিপোজিশন। এটা একটু ভালো করে বুঝে নাও। স্যার এরপরে আসছি বলছিলাম কম্পাউন্ড ফ্রম, প্রিপোজিশন। মিউট করো প্রত্যেকে। হ্যাঁ স্যার আমি একটা কোশ্চেন ছিল ডাবল প্রিপোজিশন বলো। নিয়ে। বলো। বলছিলাম ফ্রম উইদিন এটা স্যার ডাবল প্রিপোজিশন? ফ্রম উইদিন, হ্যাঁ উইদিনটা তো ডবল প্রিপোজিশন, ফ্রমটা তো আলাদা একটা প্রিপোজিশন, উইদিনটা হবে। তিনটা ফ্রম বললাম। বিহাইন্ড, ফ্রম, ফ্রম আলাদা একটা প্রিপোজিশন, উইদিনটা একটা ডবল প্রিপোজিশন, ওটা ঠিকই বলেছো, ফ্রম এর সঙ্গে সম্পর্ক নেই। না স্যার, আমি স্যার উইথিন বললাম। হ্যাঁ উইদিন হবে তো, এরকম অনেক এক্সাম্পল আছে, আমি আর দিলাম না, শুধু এটুকুনি জেনে নাও, দুটো সিম্পল প্রিপোজিশন একসঙ্গে যুক্ত হয়ে যখন একটা প্রিপোজিশনের মতো আচরণ করে তখন আমরা তাকে ডবল প্রিপোজিশন বলি। ব্যাস, এরকম অনেক এক্সাম্পল আছে, আমি কয়েকটা এক্সাম্পল লিখে দিয়েছি। নেক্সট আমরা চলে যাই পরেরটাই। মিউট করে নাও প্রত্যেকে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন। খুব ভালো করে এটা একটু বুঝে নাও, ঠিক আছে? কম্পাউন্ড, কম্পাউন্ড শব্দটার মানে কি? কম্পাউন্ড শব্দের মানে কি বলো একজন। জটিল। যোগী। তুলনা করা। কম্পাউন্ড মানে তুলনা, কম্পেয়ার মানে তুলনা, কম্পাউন্ড স্যার যোগী যোগী। যৌগিক। ঠিক আছে, যৌগিক। যৌগিক। 3 ধরনের সেন্টেন্স আছে জানো, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। কম্পাউন্ড মানে যৌগিক। Yes. যৌগিক কখন তৈরি হয়? দুটো বস্তু, এটা একটা ফিজিক্যাল সায়েন্সের তথ্য বলছি, এটা পড়ে এসছো 9 10। যখন দুটো বস্তু, তোমরা পড়েছো রাসায়নিক পরিবর্তন এবং ভৌত পরিবর্তন, মনে পড়ছে? ভৌত পড়েছো? সেম 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 জিনিস। মোমের গলন। আচ্ছা বেশ, ও অনেক কিছু বলে ফেলছে। তাহলে এই যে ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন পড়েছো, সেম জিনিস। এই রাসায়নিক পরিবর্তন হচ্ছে গিয়ে কম্পাউন্ড প্রিপোজিশন। কিরকম? ভৌত পরিবর্তনে কি হয়, একটা বস্তু অন্য বস্তুতে পরিবর্তন হলো কিন্তু সেই বস্তুকে ফিরে পাওয়া যায়। যেমন ধরো মোমের গলন বলছে, মোমকে ফেরত পাওয়া যায়, বা কিছুটা পড়ে যায়, কিছুটা নিঃশেষ অবস্থায় ফেরত পাওয়া যায়, বা জল থেকে বরফে পরিণত হয়, আবার বরফ থেকে জল পাওয়া যাবে। কিন্তু যদি চাল থেকে মুড়ি হয়, তাহলে মুড়ি থেকে চাল আর পাওয়া যাবে না। সেম ওয়েতে এখানে কি হয়, এক্ষেত্রে দুটো প্রিপোজিশন একসঙ্গে যুক্ত হয়ে, বা একটা প্রিপোজিশন একটা ভার্ব একসঙ্গে যুক্ত হয়ে একটা নতুন প্রিপোজিশন তৈরি হয়, এবং সেটার ধর্মটাই বর্তমান থাকে। কিরকম? একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। যদি ধরো বলি আমি behind, About, কথা বলো না, যদি বলি আমি বিহাইন্ড, এই কথাটা বললাম, এই কথাটা বেসিক্যালি তৈরি হয়েছে বাই প্লাস হাইন্ড, এই দুটো শব্দ মিলিয়ে। তাহলে আমরা এই বিহাইন্ড শব্দটা পেয়েছি দুটো শব্দ মিলিয়ে, ঠিক আছে? যদি বলি অ্যাক্রস, অ্যাক্রস, এটা মনে রাখো, অ্যাক্রসটা নদীর, ব্রিজ এর ক্ষেত্রে এই প্রিপোজিশন ব্যবহৃত হয়, অ্যাক্রস। কোথাও ব্রিজ থাকলে এই অ্যাক্রস কথাটাই হবে। এটা একটা টিপস দিয়ে দিলাম, সবকিছু মুখস্থ করে হয় না, কিছু টিপসও জানতে হয় কম্পিটিটিভ পাস করতে গেলে। তাহলে অ্যাক্রস, এই যে শব্দটা পেয়েছো, এটা মূলত কি দিয়ে তৈরি হয়েছে? অন প্লাস ক্রস, অন প্লাস ক্রস, দ্যাট মিনস অ্যাক্রস। তাহলে দেখা যাচ্ছে এই যে অ্যাক্রস, বিহাইন্ড, এই শব্দগুলো কম্পাউন্ড প্রিপোজিশনের মধ্যে পড়ছে, কারণ এরা দুটো শব্দ দ্বারা নতুন ধর্ম বিশিষ্ট প্রিপোজিশন উৎপন্ন করছে বা তৈরি হয়েছে, তাই। ঠিক আছে, নেক্সট চলে এই পরেরটাই, 4 নম্বর, ফ্রেজ প্রিপোজিশন। ফ্রেজ প্রিপোজিশন, ফ্রেজ কাকে বলে? আগে ফ্রেজ কাকে বলে বলো, তারপরে প্রিপোজিশন কাকে বলে বলবে। ফ্রেজ কাকে বলে? phrase is a group of words that বাহ, that is used as any part of speech. এনি পার্ট অফ স্পিচ উইদাউট এনি ফাইনিট ভার্ব, এটা বলে নিতে হবে। উদয় তোমার সাবজেক্ট কি? উদয় কোন Sir, সাবজেক্ট English. স্টুডেন্ট? Sir, English. ভেরি গুড, একটু পড়াশোনা করছো। কোন, মানে ইংলিশে কি করেছো? এমএ করেছো, অনার্স করেছো?
হ্যাঁ স্যার, অনার্স করেছি, এমএ করেছি স্যার, বিএড করছি এখন। ভেরি গুড, ঠিক আছে, ওর এই জন্য একটু নলেজ আছে, বেশ ভালো বলছে। এই বেসিক নলেজটা সকলেরই থাকা উচিত, নাহলে তাকে পড়ানো মুশকিল হয়। বেসিক নলেজ থাকলে খুব পড়াতে ভালো লাগে। ঠিক আছে উদয়, ভালো করে পড়াশোনা করো। তাহলে দেখা যাচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে কি ফ্রেজ প্রিপোজিশন। ও ঠিক বলেছে, একটু ভুল বলেছিল, যে ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস উইদাউট এনি ফাইনিট ভার্ব। কোনো ফাইনিট ভার্ব সেই ওয়ার্ডের মধ্যে থাকবে না, এবং কম্বাইন্ড ওয়ার্ড, অনেকগুলো গ্রুপ অফ ওয়ার্ড একসঙ্গে তৈরি হবে, কিন্তু সেটা একটা শব্দের মতো আচরণ করবে। আমি একদম সরল ভাষায় বোঝাচ্ছি। ধরো একটা এক্সাম্পল যদি দিই, এ কাপ অফ টি, এই কথাটা বললাম। এই এ কাপ অফ টি, দেখো এর মধ্যে কোনো ভার্ব নেই, কিন্তু এ একটা আলাদা শব্দ, একটি, কাপ মানে কাপ, অফ মানে এ, টি মানে চা। তাহলে যখন আমরা বলছি এ কাপ অফ টি, একসঙ্গে এটা একটা মানে বহন করছে, বলছে এক কাপ চা। তুমি এই এক কাপ চায়ের মধ্যে থেকে কোনো শব্দকে আলাদা করতে পারবে না। এই যদি বাদ দাও মিনিং আসবে না, কাপ যদি বাদ দাও মানে আসবে না। তাহলে এটাকে আমরা বলছি ফ্রেজ। তাহলে ফ্রেজ কাকে বলে আমি বলে দিলাম, কিন্তু এটা আমাদের পড়ার বিষয় নয়, আমি পড়ছি প্রিপোজিশন। এবার আসবো ফ্রেজ প্রিপোজিশন কাকে বলে। ঠিক আছে, তাহলে দেখো ফ্রেজ তো এটা বুঝে গেছি আমি। তাহলে এক কথায়, যে ক্ষেত্রে কোনো ফ্রেজ প্রিপোজিশনের মতো আচরণ করবে, তখন আমরা এটাকে বলবো ফ্রেজ প্রিপোজিশন। ঠিক আছে, ধরো যদি একটা এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। ধরো বললাম প্লিজ গিভ মি এ পেন ইনস্টেড অফ এ পেন্সিল। এই শব্দটা বললাম, বললাম প্লিজ গিভ মি পেন ইনস্টেড অফ এ পেন্সিল, প্লিজ আমাকে একটা পেন দে পেন্সিলের পরিবর্তে। এইটা মানে এটা। তাহলে ইনস্টিড অফ, এই যে ইনস্টিড অফ কথাটা ব্যবহৃত হয়েছে, এক্ষেত্রে এই ইনস্টিড অফ এটা একটা প্রিপোজিশন, শুধু অফ নয়, অফটা প্রিপোজিশন এখানে নয়, একসঙ্গে ইনস্টিড অফ প্রিপোজিশন, এন্ড এইটা একটা ফ্রেজ, তার জন্য একে আমরা বলছি ফ্রেজ প্রিপোজিশন। বোঝা গেল? নেক্সট চলে যাই পরেরটাই। আমরা চলে আসছি 5 নম্বর। এবার আমরা আসছি পার্টিসিপল প্রিপোজিশন। পার্টিসিপল কাকে বলে? উদয় ছাড়া অন্য কেউ বলো। বলো, উদয় ছাড়া কেউ বলো। এ কি পার্টিসিপল কাকে বলে? ও ছাড়া আর কেউ নেই? ভুল বলো না, অসুবিধা কিছু নেই তো, ভুল বলো, বলো পার্টিসিপল কাকে বলে। বলো উদয়, পার্টিসিপল কাকে বলে? হ্যাঁ বলো স্যার, পার্টিসিপল কাকে বলে? ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম যখন কিছুটা ভার্ব হিসেবে কাজ করে এবং কিছুটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, তখন তাকে পার্টিসিপল বলে। আর পার্টিসিপল হয় না? হ্যাঁ ভার্বের সঙ্গে আইএনজি ছাড়া কি পার্টিসিপল হয়? পার্টিসিপল ক প্রকার? না স্যার, ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম কিছুটা অ্যাডজেক্টিভ এই হিসেবে ছাড়া কাজ কি আর করবে। পার্টিসিপল হয়? এটা তো ঠিক বলেছো, আর কোনো পার্টিসিপল হয়? হয়। স্যার জানা হ্যাঁ, নেই। এটা জেনে নাও। সেটা হচ্ছে, তুমি তো পড়েই এসছো, ডু, ডিড, ডান। ডু হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ডিড হচ্ছে পাস্ট ফর্ম, ডানটা কি পাস্ট পার্টিসিপল ফর্ম। মুখস্থ করনি? তাহলে ওটাও তো পার্টিসিপল। বোঝা গেল, ওটাও স্যার একটা পার্টিসিপল। স্যার স্যার একটা প্রশ্ন করতে পারি? বলো। মানে আমরা প্রেজেন্ট পাস্ট আর ফিউচারের মানে শেষ যে ফর্মটা, সেটাও তো তার পার্টিসিপেল ফর্ম হচ্ছে। একটু এটাই তো বলছি ওকে আমি। তাহলে পার্টিসিপল ও প্রেজেন্ট পার্টিসিপল বলছে, আইএনজি এটা পার্টিসিপল, কিন্তু পার্টিসিপল 3 ধরনের আছে, ওটাও এক ধরনের পার্টিসিপল। ঠিক আছে, যদি ক্লাস করাই পার্টিসিপলের এই বিষয়ে ডিটেইলস আলোচনা করব। আমাদের এখন পার্টিসিপলের ক্লাস নয়, ক্লাসটা হচ্ছে প্রিপোজিশনের। তাহলে আমরা যাচ্ছি আবার প্রিপোজিশনে। তাহলে নর্মাল কথায় ও যেটুকু বললো ঠিকই বলেছে, যে কোনো ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হলে সেটা পার্টিসিপল হয়, এবং আইএনজি ফর্ম। ঠিক আছে, তাহলে যদি দেখা যায় যে কোনো সেন্টেন্সের পার্টিসিপল প্রিপোজিশনের মতো কাজ করে, তখন আমরা তাকে বলি পার্টিসিপল প্রিপোজিশন। ঠিক আছে, কিরকম? একটা এক্সাম্পল দিই। ধরো বললাম কনসিডারিং দ্য কোয়ালিটি, the price is not
হাই। বললাম কনসিডারিং দ্য কোয়ালিটি দ্য প্রাইস ইজ নট হাই, যদি কোয়ালিটি বিচার করো তাহলে দামটা বেশি নয়। তাহলে এখানে এই যে কনসিডারিং দ্য কোয়ালিটি, কনসিডারিং এই যে কথাটা পেয়েছো, এটা পার্টিসিপেল এবং সেটা প্রিপোজিশনের মতো কাজ করছে, কারণ কনসিডারিং দ্য কোয়ালিটি, কোয়ালিটির উপরে দামটা বেশি নয়। দ্যাট মিনস কনসিডারিং এই কথাটা এখানে একটা প্রিপোজিশন, তাই এখানে আমরা স্যার বাংলা বানানটা এটা করলে হবে না স্যার? বলো। বলছি গুণমানের দিক থেকে বিচার করলে দামটা কিন্তু বেশি নয়। সেটা ঠিক আছে, সেটা তো বাংলা ভাষায় তুমি অনেক রকম ভাবে পরিবর্তন করতে পারো, ঠিকই বলছো, কিন্তু এটা কি বুঝতে পেরেছো? এক্ষেত্রে কনসিডারিং কথাটা একটা প্রিপোজিশন এবং সেটা পার্টিসিপল ইটসেলফ, তার জন্য একে আমরা বলছি পার্টিসিপল প্রিপোজিশন। ওকে, নেক্সট আমরা চলে যাই পরের অংশে। এবার আমরা আসবো ডিসগাইজড। ডিসগাইজ কথার মানে কি? ছদ্মবেশে। বা ডিসগাইজড প্রিপোজিশন। প্রিপোজিশন, এটার নাম শুনেই বুঝতে পারছো যে প্রিপোজিশনটা বেসিক্যালি ছদ্মবেশে থাকবে, দেখেই মানে নাম শুনেই বোঝা যাচ্ছে। তাহলে এই ধরনের প্রিপোজিশন বেসিক্যালি ছদ্মবেশে থাকবে। কিরকম হয় একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবে, খুব ভালো করে এটা একটু বুঝে নাও, ঠিক আছে? ধরো বললাম সল্ট সেলস salt sells a rupee per kilo। একটা কথা বললাম সল্ট সেলস এ রুপি পার কিলো, মানে নুন প্রতি কেজি 1 টাকায় বিক্রি হচ্ছে, ঠিক আছে? 1 টাকায় বিক্রি হচ্ছে, বাট 1 টাকা মানে কি? 1 টাকার উপরে, 1 কেজিটা 1 টাকার উপর, মানে 1 টাকার উপরেই 1 কেজি নুন পাওয়া যায়, এইটা বেসিক্যালি এটার মানে, ঠিক আছে? তার মানে এখানে এই যে এ কথাটা, এ রুপি পার কিলো, এক্ষেত্রে এই কথাটা বেসিক্যালি এ ইকুয়ালস টু অন, এটা অনের মতো বিহেভ করছে। এই সেন্টেন্সে এ এই আর্টিকেলটা অন এর মতো কাজ করছে, এখানে আর আর্টিকেল নয়, এটা বেসিক্যালি এটা প্রিপোজিশন হিসাবে কাজ করছে, ঠিক আছে? তাই যেহেতু এক্ষেত্রে সরাসরি কোনো প্রিপোজিশন লেখা নেই, অথচ এই কথাটার মধ্যেই অন কথাটা লুকিয়ে আছে, ডিসগাইজ অবস্থায় আছে, তাই একে আমরা বলি ডিসগাইজ প্রিপোজিশন, ঠিক আছে? তাহলে আমরা মূলত প্রায় 6 ধরনের প্রিপোজিশন পেলাম এবং সবকটাই যে সবকটা থেকে আলাদা সেটাও তোমাদেরকে এক্সাম্পল সমেত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। বুঝতে পেরেছো? এনি কোশ্চেন বা বুঝতে পারছো কথা? ভাল লাগছে এটুকু তো বলো। চঞ্চল সাহা বুঝতে পারছো? গণেশ পাল, মৈনাক দত্ত, প্রণতি সাহা বুঝতে পারছো? স্যার বলেছো। সংযুক্তা সরকার, হ্যাঁ স্যার। ওকে। শান্তনু নন্দী, হ্যাঁ স্যার বুঝতে বেশ, পারছি। ঠিক আছে। স্বাগতা মণ্ডল, হ্যাঁ স্যার। উদয় বুঝতে পারছো? ভাল লাগছে? হ্যাঁ স্যার ক্লাসটা ভালো হয়েছে স্যার। বেশ, হ্যাঁ স্যার বুঝতে পারছি। বিপুল হালদার, স্যার ভালো এইভাবে লাগছে। স্যার এইভাবে ক্লাসটা নিয়ে গেলে আমরা স্যার ক্লাসে মুখস্থ হয়ে যাবে। বেশ। বর্ণালী চৌধুরী, বর্ণালী শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, অনেকবার লেটটা ঠিকঠাক প্রথম থেকে শুনতে ঠিক আছে, পাইনি। রেকর্ডিং ক্লাস পাবে। ওকে চলো আমরা অল্প একটুই স্যার আমার একটা জিজ্ঞাসা ছিল। বলো স্যার, বলো বলো। যে আপনি কি আপনি মতো প্রাইমারি তোমার কোনো কথা শোনা যাচ্ছে না, পুরোটাই কেটে কেটে আসছে, আর একবার লেফট করে জয়েন করো পারলে। কিচ্ছু শোনা গেল না। এবার আমরা কয়েকটা সিমিলার প্রিপোজিশন সম্পর্কে জানবো এবং তাদের ব্যবহার সম্পর্কে জানবো। সিমিলার প্রিপোজিশন, একে মানে
কিন্তু তাদের ব্যবহার সম্পর্কে আমাদের জানতে হবে, যেটা কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রেই আসে। স্যার বলো চঞ্চল। বলছি স্যার ডিসগাইজ আর একটা উদাহরণ দিতেন না? আচ্ছা, পরে আবার দেবো, আপাতত আমরা এই পার্টটা চলে এসেছি, তো এই পার্টটা নিয়ে ভালো করে বুঝিয়ে দিই। এবার আমরা যে অংশে আসছি সেটা হচ্ছে কি বললাম, সিমিলার প্রিপোজিশন বাট ডিফারেন্ট ইউজেস। এদের ব্যবহার আলাদা কিন্তু সিমিলার। কিরকম? ধরো এই যে অন কথাটা বললাম, অন মানে কি? উপরে। আপন মানে কি? আপন কথার মানেও কি? উপরে। অর্থাৎ এই দুটো শব্দর মানেই কিন্তু উপরে, কিন্তু উপরে হলেও এই দুটো শব্দ একই সঙ্গে বা একই মানেগতভাবে ব্যবহৃত হয় না। ঠিক আছে? এইবার এগুলো তোমাকে জানতে হবে প্রত্যেকটা, এরকম অনেক শব্দ আছে, প্রত্যেকটা খুব ভালো করে জানতে হবে। এই কারণে জানতে হবে কারণ পরীক্ষার সময় এইখান থেকেই প্রশ্নটা আসে, এই লেভেল থেকে প্রশ্নটা আসে। ঠিক আছে? খুব ভালো করে বুঝে নাও। সবার প্রথমে ধরো অন, আমি এটাকে নিয়ে বলছি। অন মানে তো উপরে, কিন্তু অন কথাটা তখনই ব্যবহৃত হবে যখন কোনো বস্তুর উপরে কোনো বস্তু থাকবে বা কোনো কিছুর উপরে কোনো কিছু থাকবে, বাট দুটোর মধ্যে একটা সংযোগ থাকবে, টাচ থাকবে। টাচ টাচ ছাড়া অন কথাটা ব্যবহৃত হয় না। ঠিক আছে? তাহলে টাচ থাকবে মতলব কি বলতে চাইলাম, যে বলতে চাইলাম ধরো ওই যে একটু আগে এক্সাম্পল দিয়েছিলাম, দ্য বুক ইজ অন দ্য টেবিল। তাহলে এই ক্ষেত্রে দেখো টেবিলের উপরে বইটা তখনই থাকা সম্ভব যখন বইটা টেবিলকে স্পর্শ করে থাকবে। বইটা টেবিলকে স্পর্শ না করে তো বইটা তো ঝুলে থাকতে পারবে না টেবিলের উপরে। তাহলে এখানে একটা স্পর্শের ব্যাপার আছে, তো স্পর্শ করে থাকবে। তার মানে অন কথাটা কি বললাম, এক্ষেত্রে যে বস্তুর উপরে যে বস্তু থাকবে তার সঙ্গে একটা টাচ বা স্পর্শ আকারে থাকবে। আমি একটা এক্সাম্পল দিই, ধরো একই এক্সাম্পল দিই, পুট দ্য বুক অন দ্য টেবিল। বইটা টেবিলের উপরে রাখো। তার মানে এখানে অন কথাটা কেন হয়েছে? কারণ বইটা টেবিলকে স্পর্শ করে আছে, তাই। ঠিক আছে? নেক্সট, আপন এই শব্দটা মানে উপরে। আপন এই শব্দটা মানে উপরে, কিন্তু এই শব্দের ক্ষেত্রে আপন তখনই উপরে অর্থে ব্যবহৃত হবে যখন কোনো বস্তুর উপরে কোনো বস্তু থাকবে বা কোনো বস্তুর উপর থেকে কোনো বস্তু যাবে, কিন্তু তার মধ্যে একটা গতিশীলতা থাকবে, অর্থাৎ তার মধ্যে একটা গতি থাকবে, স্পিড থাকবে, না হলে আপন কথা ব্যবহৃত হবে না। ঠিক আছে? যেমন ধরো আমি যদি একটা এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। ধরো আমি একটা এক্সাম্পল লিখলাম যে দ্য ক্যাট স্প্রাং। স্প্রাং মানে লাফ দিয়ে গেছিল। দ্য ক্যাট স্প্রাং আপ অন দ্য টেবিল। এই উদাহরণটা দিলাম। ধরো বললাম দ্য ক্যাট স্প্রাং আপ অন দ্য টেবিল, বিড়ালটা টেবিলের উপর থেকে লাফ দিয়ে গেল। তাহলে বিড়ালটা টেবিলের উপর থেকে তখনই লাফ দিতে পারবে যখন বিড়ালের একটা গতি থাকবে, না হলে বিড়াল লাফ দিতে পারবে না। তার জন্য এখানে আপন কথা রয়েছে, এবং টেবিলের সঙ্গে বিড়ালের কোনো স্পর্শও নেই, কারণ টেবিলের উপর থেকে তো বিড়ালটা লাফ দিয়েছে। তার জন্য এটা উপরে অর্থে ব্যবহৃত হচ্ছে। তার মানে আমরা কি শিখলাম এখান থেকে? শিখলাম যে আপন এবং অন দুটো উপরে অর্থে ব্যবহৃত হয়, কিন্তু দুটোর যে ইউজ সেটা কিন্তু ডিফারেন্ট। এবং তোমাকে সেন্টেন্স, এই আর্টিকেল প্রিপোজিশনের ক্ষেত্রে কি হয়, সেন্টেন্স তুলে দেওয়া হয়, তারপরে প্রিপোজিশন চুজ করতে হয়, চারটে ওয়ার্ডের মধ্যে, চারটে প্রিপোজিশনের মধ্যে সঠিক শব্দ বাছতে হয়। সেন্টেন্সটা পড়ে তোমাকে বুঝে নিতে হবে যে এই সেন্টেন্সের যে বস্তুটার উপরে যে বস্তুটা আছে সেটাকে স্পর্শ করে আছে, না উপর থেকে গেছে, না গতিশীলতা আছে। সেই অনুসারেই তোমাকে সঠিক প্রিপোজিশনটা চুজ করতে হবে। ঠিক আছে? নেক্সট আমরা অন্য একটা ডিফারেন্সে যাই। ধরো বললাম ওভার, বললাম অ্যাভাব। এটার উচ্চারণটা অ্যাভাব, অনেকে অ্যাভাব ট্যাভাব উচ্চারণ করে, ভুলভাল করে। ওভার এবং অ্যাভাব এটা মানে উপরে, বেসিক্যালি ওভার এবং অ্যাভাব এটা মানে উপরে অর্থেই ব্যবহৃত হয়। ঠিক আছে? কিন্তু আগের মতো যে উপর অর্থে ব্যবহৃত হচ্ছে অন এবং আপন, সেরকম না। এই ওভার এবং অ্যাভাব উপরে অর্থে ব্যবহৃত হলেও এক্ষেত্রে উচ্চতার একটা প্যারামিটার থাকবে। কিরকম? ওভার শব্দটা আমরা আমাদের মাথার উপরে বা উপরে কম উচ্চতা সম্পূর্ণ কোনো বস্তু আছে বা কিছু একটা আছে সেইটা অর্থে ব্যবহার করব। যেমন ধরো আমার মাথার উপরে ফ্যান ঘুরছে, তাহলে ফ্যানটা কি আমার মাথা থেকে খুব বিশাল উঁচুতে? না, কিন্তু আকাশ
আমার মাথা থেকে অনেক উঁচুতে, একটা বাজ পাখি উড়ে যাচ্ছে সেটা আমার মাথা থেকে অনেক উঁচুতে। তাহলে এক্ষেত্রে উচ্চতা অনুসারে আমরা অ্যাভব এবং ওভার এই কথাটা ব্যবহার করব। কি বললাম? কম উচ্চতা সম্পূর্ণ কোনো বস্তুর ক্ষেত্রে আমরা ওভার কথাটা ব্যবহার করব। যেমন ধরো যদি বলি দ্য ফ্যান ইজ মুভিং হ্যাঙ্গিং। ওভার, মুভিং অথবা হ্যাঙ্গিং যা ইচ্ছা, মাই হেড। তাহলে এক্ষেত্রে কি হলো? ওভার মানে খুব বিশাল উঁচুতে নয় কিন্তু উঁচুতে। এবার আমি বলছি অ্যাভব। অ্যাভব এখানে ওভার বলতে কি এটা স্পর্শ করে যাবে? কোনোদিনই স্পর্শ করবে না। ফ্যান স্পর্শ করে আছে, দুটোই তোমার মাথার উপরে থাকবে, কিন্তু একটা বেশি উঁচুতে থাকবে, একটা কম উঁচুতে থাকবে। ঠিক আছে, বেশি উঁচুতে থাকলে হবে অ্যাভব। যেমন বললাম দ্য স্কাই ইজ অ্যাভব মাই হেড। আমার মাথার উপরে কি আছে? আকাশ আছে। তাহলে অ্যাভবটা অনেক উঁচুতে আছে বলে ব্যবহৃত হয়। তাহলে যদি তোমার মাথার উপর থেকে একটা বাজ পাখি উড়ে যায়, তুমি কি বলবে? ওভার না অ্যাভব? অ্যাভাব। অ্যাভব বলবে। অ্যাবভ অ্যাবভ। হ্যাঁ, কারণ আবার অ্যাভব অ্যাভব বললাম, অ্যাভব প্রোনাউন্সিয়েশনটা অ্যাভব, অ্যাভব অ্যাভব নয়। তাহলে দেখা যাচ্ছে যে আমরা উচ্চতা অনুসারে অ্যাভব অ্যান্ড ওভার দুটো ব্যবহার করছি। আমরা চলে আসছি পরের একটা মিলে। ধরো বললাম বাই, বললাম উইথ। বাই এবং উইথ। বাই মানে কি? দ্বারা। উইথ মানে কি? সঙ্গে। সঙ্গে বা দ্বারা হয় না? সঙ্গে। দ্বারা হয় না? সঙ্গে বা দ্বারা আমরা একই অর্থে ব্যবহার করছি, দুটো মিনিং সেমই আছে। তাহলে বাই এবং উইথ দুটো মানেই দ্বারা বা কিছুর দ্বারা বা কিছু দিয়ে, দ্বারা দিয়ে এই অর্থে ব্যবহৃত হয়। ঠিক আছে, কিন্তু দুটোর মধ্যে অবশ্যই আবার সে আগের মতো ডিফারেন্ট বা পার্থক্য আছে। এই বাই তখনই তুমি ব্যবহার করতে পারবে যখন কোনো প্রাণীর দ্বারা সংগঠিত কোনো কাজ হবে। কোনো প্রাণীর দ্বারা কোনো সংগঠিত কাজ হলে তুমি বাই ব্যবহার করবে। এই জন্য ভয়েস চেঞ্জে বাই রাম, বাই শ্যাম ইত্যাদি ব্যবহার করতে বেশিরভাগ ক্ষেত্রে, কারণ প্রাণীর দ্বারা সংগঠিত কাজ, তাই বাইটা হবে এবং এটা প্যাসিভ ভয়েস হিসাবেই ব্যবহৃত হয় সাধারণত। ঠিক আছে, তো কি বললাম? প্রাণীর দ্বারা। আর উইথটা কি হবে? ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্টাল কোনো যন্ত্রের দ্বারা সংগঠিত কাজ। যেমন আমি পেনের দ্বারা লিখি বা পেন দিয়ে লিখি, তাহলে উইথ পেন, কারণ পেনটা একটা যন্ত্র, একটা ইনস্ট্রুমেন্ট, সেটা ব্যবহার করছি। আমি বন্দুকের দ্বারা একটা বাঘ মেরেছি, তাহলে বন্দুকটা কি? ইটস ইনস্ট্রুমেন্ট, তাই ইনস্ট্রুমেন্ট হিসেবে এটা উইথ হবে। ওকে। আবার রামের দ্বারা একটা বাঘ মারা হয়েছে, বা আশুতোষ মুখোপাধ্যায়ের দ্বারা বা যতীন দাসের দ্বারা একটা বাঘ মারা হয়েছে, তাহলে আমরা তাকে কি বলি? যে বাই, একটা মানুষের দ্বারা করা হয়েছে, তাই সেক্ষেত্রে বাই। তখন বাই হবে। ঠিক আছে, হ্যাঁ, অর্থাৎ মানুষ বা প্রাণীর দ্বারা সংগঠিত কাজ হবে বাই। যেমন ধরো একটা এক্সাম্পল দিই, দ্য র্যাট ওয়াজ কিল্ড বাই ক্যাট। বেড়ালের দ্বারা ইঁদুর মারা হয়েছে। উইথ দিয়ে একটা এক্সাম্পল দিই, ধরো বললাম উইথ দিয়ে রাম কিল্ড এ স্নেক উইথ এ স্টিক। তার মানে লাঠির দ্বারা রাম একটা সাপ মেরেছে। ঠিক আছে, তাহলে দেখতেই পাচ্ছ একটা ইনস্ট্রুমেন্টাল আর একটা কি বললাম? মানুষের দ্বারা সংগঠিত। ঠিক আছে, লাস্ট এক্সাম্পল। আরো অনেক আছে, যখন পড়াবো তখন পড়াবো, এখন কেবল ডেমো ক্লাসে লাস্ট একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ধরো বললাম বিসাইড, আর একটা বললাম বিসাইড। একটার সাথে একটা এস আছে আর একটার সাথে এস নেই, এটুখানি তফাৎ। কিন্তু বিসাইড এবং বিসাইডস এর মধ্যে অনেক তফাৎ আছে। বিসাইড মানে কি? পাশে। আর বিসাইডস মানে কি? ছাড়াও। এটা ছাড়াও। এটা ছাড়াও, পাশাপাশি। ছাড়াও এটা ছাড়াও না, পাশাপাশি। এটা ছাড়াও মানে উইদাউট। পাশাপাশি। হ্যাঁ, এটা ছাড়াও মানে উইদাউট। পাশাপাশি। বিসাইডস মানে পাশাপাশি। ঠিক আছে, তাহলে বিসাইড মানে উইদাউট মানে তো ছাড়া। এটা ছাড়াও মানে পাশাপাশি। হ্যাঁ, ছাড়াও মানে অবশ্যই। হ্যাঁ, বুঝতে পেরেছি, এটা ছাড়া অন্যটা হ্যাঁ, কিছু, এটা কিন্তু তুমি উইদাউট বলতে তো চাইছো, ছাড়া। কিন্তু বাংলা ভাষায় শুদ্ধ হ্যাঁ, ভাষা হচ্ছে পাশাপাশি। তাহলে দেখা যাচ্ছে যে বিসাইড এবং বিসাইড, তাহলে একটা হচ্ছে গিয়ে পাশাপাশি আর একটা হচ্ছে গিয়ে পাশে।
তাহলে বিসাইড যখন হবে তখন কি হবে, সরাসরি পাশে, যেমন রামের পাশে শ্যাম বসে আছে বা আমি তার পাশে বসে আছি, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে বিসাইড। যেমন ধরো বললাম শি সিটস, ধরো বললাম, আচ্ছা অন্য একটা এক্সাম্পল, ধরো বললাম যে দেয়ার ইজ এ ট্রি, দেয়ার ইজ এ ট্রি বিসাইড, দেয়ার ইজ এ ট্রি বিসাইড দ্য রিভার, নদীর পাশে একটা গাছ আছে, দ্য রিভার, একটা কঠিন এক্সাম্পল দিলাম। দেয়ার ইজ এ ট্রি বিসাইড দ্য রিভার, নদীর পাশে গাছ আছে। এবার বললাম বিসাইড, এটা কিন্তু ইম্পর্টেন্ট, অনেক কম্পিটিটিভ পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। এবার বললাম বিসাইডস, ধরো, তার মানে কি বললাম, পাশাপাশি, মানে এটা ছাড়াও অন্য আরেকটা কিছু। ধরো বললাম হি নোস ইংলিশ বিসাইডস বেঙ্গলি, সে বাংলার পাশাপাশি ইংলিশটাও জানে, সে বাংলার পাশাপাশি ইংলিশটাও জানে, অর্থাৎ বাংলার সঙ্গে সঙ্গে ইংলিশটাও সে জানে। অর্থাৎ এক্ষেত্রে বিসাইডস মানে একটার সঙ্গে সঙ্গে অন্য একটা কাজ, কিন্তু তফাৎটা কি, একই ব্যক্তির দুটো কোয়ালিটি হতে হবে, একই ব্যক্তি দুটো কাজ করবে, সে নাচার সঙ্গে সঙ্গে গানও গাইতে পারে, তার মানে একই ব্যক্তি দুটো মাল্টি কোয়ালিটি কোয়ালিটি, বলছেন? গান এবং নাচ, ঠিক আছে। আমরা যতটুকু পড়ালাম এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে, এবং পড়া কেমন লেগেছে একটু বলো। ভালো স্যার স্যার। স্যার এখন যেটা বললেন এখানে কি মানে বিসাইড বলতে স্যার আপনি ইংলিশের সঙ্গে বাংলা, এখানে কি মাল্টি কোয়ালিটি গুরুত্বটা বোঝাচ্ছেন? হ্যাঁ, একই ব্যক্তির দুটো কোয়ালিটি বা দুটো খারাপ দিক, একই ব্যক্তির দুটো দিককে একই সঙ্গে বোঝাবে, একটু আগে আমি বলে দিলাম সেটা। বলো পড়া কেমন লেগেছে এবং বুঝতে পেরেছো কিনা। স্যার খুব সুন্দর হয়েছে স্যার ক্লাসটা। বেশ, থ্যাংক ইউ। এভাবে আপনি যদি ক্লাস করেন কিনা আমরা অবশ্যই এভাবেই ক্লাস করানো হয়, কোনো অসুবিধা কিছু নেই। অনেক ব্যাচ চলছে, স্যার আমি আপনটা একটু বলবেন? বলবো। আপনটা হচ্ছে গিয়ে উপর দিকে কোনো কিছু গতিশীল অবস্থায় থাকবে, উপরে বোঝাবে এবং গতিশীল অবস্থায় বোঝাবে, তখন আপন হয়, ঠিক আছে। যাই হোক, আমাদের ডেমো ক্লাস তো শেষ করতে হবে, তার আগে দু একটা কথা শুনে নাও। সেটা হচ্ছে যে তোমরা সবাই এখানে স্টুডেন্ট এবং সবাই প্রিপারেশন নিচ্ছ, সকলেরই সফলতা কামনা করি। এখন দেখা যাচ্ছে যে যত দিন যাচ্ছে আমাদের পড়াশুনোর লেভেলটা অনেক অনেক বেশি পরিমাণে কঠিন হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে তো জানো নিশ্চয়ই যে এখন টেট পাস করাটা বা এই পিটি পরীক্ষা পাস করাটা খুবই একটা কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে, দুটো তিনটে কারণের জন্য। কারণ নাম্বার ওয়ান হচ্ছে যে অনেক দিন ধরে পরীক্ষা হয়নি, তাই ছেলেমেয়েরা পাজেলড, তাই যাদের বয়স আছে বা যারা অনেক বছর ধরে প্রিপারেশন নিয়েছে তাদের ক্ষেত্রে হয়তো আরো এটা এই বছরই লাস্ট বা পরের বছরই লাস্ট, তারা তো তাদের জায়গা ছাড়বে না, তারা একদম মরণ প্রাণ পণ করে পড়াশুনো করবে, তারাও তোমাদের কম্পিটিটর। আবার অনেক ছেলে মেয়ে যারা ট্যালেন্টেড, পরীক্ষা পায়নি, দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে, তারাও পড়াশোনা করছে। কাজে এত কথা বলার মাঝখানে আমি এটাই বলতে চাইলাম যে প্রচুর পরিমাণে কম্পিটিশন, তাই যেখানেই পড়ো, আমার কাছে পড়ো বা অন্য টিচারের কাছে পড়ো, যার কাছেই কিছু পড়ো, ভালো করে পড়বে, হয় এবার নালে নেভার, এরকম পণ নিয়ে পড়বে। অনেক ছেলে মেয়ে পরীক্ষা দিতে যায়, বেশিরভাগই প্রিপারেশন ছাড়া একটু মজা করতে যায়, পরীক্ষা পড়েছে চলো যাই, এরকম ভাবে যেও না। আর আমি নিজে টেট বহুবার কোয়ালিফাই করেছি বা অনেক পরীক্ষায় কোয়ালিফাই করেছি, এত কিছুর এক্সপিরিয়েন্স হচ্ছে এটাই, মানে আমি টিচার, তোমরা স্টুডেন্ট এটা কম না, আমি আগে এই অভিজ্ঞতাটা অর্জন করেছি, তোমরা করোনি, আমি কেবল আমার অভিজ্ঞতাটাই তোমাদের সাথে শেয়ার করব যাতে তোমরা সফল হও, ব্যাস এইটুখানি। আর তেমন কোনো তফাৎ তোমাদের সাথে আমার নেই। এবার যারাই পরীক্ষা দেবে খুব মন দিয়ে পড়াশুনো করবে, যারা যারা পড়তে চাও আমাদের নতুন ব্যাচে, যারা ইএমএস থেকে এখানে যুক্ত হয়েছে তারা ওই স্যারের সাথে যোগাযোগ করবে, আর যারা টেট শিওর থেকে যুক্ত হয়েছে তারা আমার সাথে যোগাযোগ করবে। ক্লাস একসঙ্গেই হবে বা যদি এক ব্যাচে যদি অনেক স্টুডেন্ট হয় তাহলে ডিফারেন্ট করে দেওয়া হয়, তাহলে সেই হিসাবে যদি ক্লাস ভালো লাগে একটু বন্ধু বান্ধবীকে অবশ্যই বলবে, এবং আমরা অক্টোবর থেকে নতুন ব্যাচ নতুনভাবে নতুন রকমভাবে শুরু করব। যত ব্যাচগুলো চলছে সেগুলোর সাথে তো তোমাদের নেওয়া যাবে না, নতুন করে শুরু হবে, ঠিক আছে। সকলে ভালো থেকো, কোনো প্রশ্ন থাকলে বলো।
স্যার বলো একটা প্রশ্ন বলো বলো করতে বলো পারি? বলছি আপনি পিটির যে সিলেবাসটা আছে ওটা মানে টোটাল কোর্স কত? দেখো 300 টাকা করে কোর্স ফি, ঠিক আছে, মানে মান্থলি ফিস হচ্ছে 300 টাকা করে। সপ্তাহে একদিন করে ক্লাস হবে। ক্লাস যে পদ্ধতিতে হয় সেটা হচ্ছে তুমি আগে নোট, টপিক ওয়াইজ নোট পাবে পিডিএফ, তারপরে লাইভ ক্লাস করতে পারবে যেটা এখন করছো, তারপরে এই ক্লাসের আবার রেকর্ডিংটাও পাবে, ঠিক আছে। আর প্রতি মাসে একটা করে মক টেস্ট কম্পালসারি, এই হচ্ছে পদ্ধতি। মানে 300 শুধুমাত্র টাকা কি সব অনলি সাবজেক্ট পাবো ইংলিশ, পিটির যে আমি সিলেবাসটা ইংলিশ আছে? পড়াই, ইংলিশের বাইরে অন্য কোনো সাবজেক্ট বিষয় আমি জানি না, অনলি ফর ইংলিশ। ওকে, আর কার কোনো প্রশ্ন? উম, নেই, বলো। বলছিলাম আপনার, হ্যাঁ স্যার বলছিলাম আপনার ফোন নাম্বারটা দিলে ভালো হতো। আমার ফোন নাম্বার এই হ্যাঁ নোটটার মধ্যেই বোধহয় লেখা আছে উপরে, এই যে আছে। পেয়ে যাবে রেকর্ডিংও। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে আছে। থ্যাংক এছাড়াও ইউ স্যার। তবে আমার যদি ইএমএস থেকে আমার সাথে মানে ইএমএস থেকে যদি ক্লাসে যুক্ত হয়ে থাকো, তাহলে ইএমএস এর ওই শান্তনু স্যারের সাথেই কথা বলবে, আমার সাথে বলে লাভ নেই। আর যদি টেট শিওর থেকে জয়েন্ট হয়ে থাকো তাহলে টেট শিওর মানে আমার সাথে ফোন করবে, ঠিক আছে। তো যাই হোক, আজকে এত অবধি থাক। তোমাদেরকে পড়িয়ে খুব ভালো লাগলো। সকলে ভালো থেকো, যেখানেই পড়ো খুব মন দিয়ে পড়ো, এবং যদি কোনো প্রয়োজন বা সহযোগিতা কখনো দরকার হয় নিশ্চয়ই যোগাযোগ করবে, আমি আমার তরফ থেকে যতটা পারবো হেল্প করব। আমি প্রফেশনাল মানুষ নই, ভালো লাগে এই ফিল্ডটা, তোমাদের পাশে সর্বদাই আছি, যতদিন পারবো পাশেই থাকবো, ঠিক আছে। সকলে ভালো থেকো, গুড নাইট, স্যার শুভরাত্রি, স্যার, একটা লাস্ট প্রশ্ন ছিল স্যার, একটা টাটা। লাস্ট প্রশ্ন ছিল আমার কাছে। বলো। স্যার বলছি আপনার এই ক্লাসটা কি মানে সন্ধ্যের দিকে পার্মানেন্ট? এটা ডেট এখনো ফিক্সড হয়নি, শনিবার করে ক্লাস হবে, ওই 6:30 এরকম টাইমে ক্লাস হবে, ফিক্সড হয়ে যাবে। অনেকগুলো ব্যাচ আছে, তোমার টাইম নিয়ে অসুবিধা হবে না, ঠিক আছে। চলো, ঠিক আছে, আজকের মতো এতটুকুই থাক। টাটা অ্যান্ড গুড নাইট, বাই, সকলে ভালো থেকো, টাটা। স্যার